হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে যে টপিকটা নিয়ে ডিসকাশন করব সেটা হচ্ছে যে জার্নালিং। আমরা যে সিরিজটার মধ্যে রয়েছি এই সিরিজটা হচ্ছে শেয়ার বাজারকে কি করে একটা বিজনেস হিসাবে নেওয়া যায়, অর্থাৎ একটা বিজনেসে যেমন যেমন জিনিসপত্রগুলো হয় সেম টাইপের জিনিসপত্রগুলো আমি শেয়ার বাজারে করতে চাই, বা সেই সমস্ত বিজনেস ফিলসফিগুলোকে আমি শেয়ার বাজারে অ্যাপ্লাই করতে চাই এবং করে সেখান থেকে আমি পয়সাটা বানাতে চাই। নর্মাল বিজনেসের সাথে এখানে শুধু একটাই ডিফারেন্স, সেখানে কোনো না কোনো একটা প্রোডাক্ট বা সার্ভিসেস ইনভলভ থাকে, এখানে আমাদের ক্ষেত্রে কিন্তু শেয়ার ইনভলভ থাকবে বা কোনো রকম একটা ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্ট ইনভলভ থাকবে। বাকি পুরো যে সমস্ত কিছু অ্যাসপেক্টগুলো বিভিন্ন বিজনেসে হয় সেই সমস্ত জিনিসপত্রগুলো আমরা এখানে কিন্তু অ্যাপ্লাই করতে চলেছি। সেটা যদি না করতে পারি তাহলে শেয়ার বাজারকে আমি বিজনেস হিসাবে নিতে পারবো না। সুতরাং এর আগের যে 3টে পার্ট আমি বানিয়েছি সেখানে অনেকগুলো টপিক নিয়ে ক্লিয়ার করেছি বা সেই টপিকগুলো নিয়ে অ্যানালিসিস করেছি এবং একটার পর একটা টপিক নিয়ে আমরা ডিসকাশন করে চলেছি। আপনি যদি আগের ভিডিওগুলো এই সিরিজে না দেখে থাকেন কাইন্ডলি দেখুন, আদারওয়াইজ এই সিরিজের এই ভিডিওটা দেখে আপনি খুব একটা কিছু বুঝতে পারবেন না। তো যাই হোক, এখন আজকে আমরা কথা বলবো হচ্ছে জার্নালিং নিয়ে। জার্নালিং মানে হচ্ছে আমি যত ট্রেড করছি, যা ইনভেস্টমেন্ট করছি না করছি সেই সমস্ত কিছুর একটা হিসেব রাখা। হিসেবটা কেন রাখতে হয় সেই বিষয়টা আগে বুঝতে হবে। প্রথম কথা হচ্ছে যে কোনো বিজনেস আপনি দেখবেন, মনে করুন আমি একটা জাস্ট নর্মাল উদাহরণ দিচ্ছি, একটা রিলায়েন্সের একটা এক্সাম্পল দিচ্ছি। রিলায়েন্সের মনে করুন যে শপিং মলে রিলায়েন্স মার্ট আছে, সেখানে গিয়ে আপনি শপিং করছেন, যেটা আগে বিগ বাজার নাম ছিল। আপনি বিগ বাজার থেকে শুরু করে যত শপিং মলগুলো আছে যেখানে আপনি গিয়ে কোনো একটা আউটলেটে গিয়ে কিছু একটা জিনিস কিনছেন, আমি সেটার এক্সাম্পল দিচ্ছি। তার হাজার হাজার আউটলেট আছে, হাজার হাজার আউটলেটে প্রত্যেকটাতে বিক্রি হচ্ছে এবং কেনাবেচা কন্টিনিউয়াসলি চলছে, রাইট? এখন রিলায়েন্সের যিনি মালিক আছেন বা ওই কোম্পানির যিনি সিইও রয়েছেন বা সিএফও রয়েছেন, তারা কিন্তু প্রত্যেক সময় যখন তাদের দেখার প্রয়োজন পড়ছে তারা কোন শপে কি হচ্ছে না হচ্ছে তার টোটাল ডেটাটা তার কাছে থাকছে, বা ওভারঅল এগ্রিগেটেডভাবে কি রয়েছে সেই জিনিসটা থাকছে। এই ডেটাটা তাদের প্রয়োজন হয় অনেকগুলো কারণে। একটা কারণ হচ্ছে যে তারা যে খাতাটা মেনটেন করে সেটা শুধুমাত্র প্রফিট এবং লসের হিসেবের জন্য কিন্তু হয় না, সেটা হয় হচ্ছে প্রচুর জিনিসপত্রগুলোকে ডিগ ডাউন করা বা খুঁড়ে বের করার জন্য, যে আমরা কিভাবে বিজনেসটাকে চেঞ্জ করতে পারি যাতে করে বিজনেসটা ধীরে ধীরে ইমপ্রুভমেন্ট হয়। যে কোনো বিজনেসম্যানকে দেখবেন একটা খাতা মেনটেন করতে এবং সেই খাতাটাকে ইউজ করতে তার ফাইন্যান্সিয়াল ইমপ্রুভমেন্ট হিসাবে। যারা এইভাবে মেথড ফলো করে বিজনেস করেন তারাই সাকসেসফুল হন, আর বাকিরা দেখবেন বিজনেসের মধ্যেও স্ট্রাগল করতে থাকেন। এখন আমি মেথড ফলো করাটা কেন জরুরি সেই বিষয়টা বলছি। দেখবেন আপনি যদি রিলায়েন্স মার্টে যান কখনো বা কোনো একটা এরকম শপিং মলে যান, নর্মাল যাচ্ছেন, দেখবেন ভালো করে যে যেখানে খুশি যা খুশি কোথায় কি রাখা আছে আপনি নিয়ে একটা বাস্কেটের মধ্যে ভরছেন, ভরে সেই বাস্কেটটা দিচ্ছেন আপনি ক্যাশ কাউন্টারে। আপনি যখন ক্যাশ কাউন্টারে যাচ্ছেন দেখবেন ক্যাশ কাউন্টারের পাশে কিছু জিনিসপত্র রাখা থাকে। ফর এক্সাম্পল দেখবেন ওখানে যদি আপনি জামা কাপড় কিনতে যান, সেরকম কোনো জায়গায় যান, দেখবেন শপিং মলের যেখানে আপনি ক্যাশ কাউন্টারে যাচ্ছেন তার পাশেই দেখবেন একটা বেল্টের সেকশন থাকে, সেখানে দেখবেন রুমালের সেকশন থাকে, সেখানে দেখবেন মোজার সেকশন থাকে। আবার যদি কোনো রিটেল শপে গিয়ে আপনি বাজার করেন, অর্থাৎ জিনিসপত্রগুলো কেনেন আর কি, সবজি টবজি বা মশলা চিপস ইত্যাদি ইত্যাদি, দেখবেন যখন আপনি ক্যাশ কাউন্টারে যাচ্ছেন ক্যাশ কাউন্টারের পাশেই দেখবেন চকলেটস বা ছোট ছোট যে সমস্ত আইটেমগুলো থাকে যেগুলো একটা দুটো করে হাতে করে নিয়ে নিচ্ছেন, সেই বিষয়গুলোকে ওখানে প্লেস করা হয়। কেন প্লেস করা হয় তার রিজনটা হচ্ছে যে ওই যে ক্যাশ কাউন্টারের লাইনে আপনি দাঁড়িয়ে রয়েছেন সেই সময়ে ওই বস্তুটাকে আপনি কনস্ট্যান্টলি চোখের সামনে দেখতে পাচ্ছেন এবং আপনি না চাইতেও বাই করছেন। হয়তো আপনি চাইছেন না, আপনার বাচ্চা চাইছে যে ওই জায়গায় গিয়ে চকলেটটা বাই করতে। এটা কেন করা হয়? এই ইনসাইটটা ওদের কোত্থেকে এসছে? এই ইনসাইটটা এসছে ওরা যখন বিভিন্ন প্রোডাক্টের সেলস দেখছে, তখন দেখছে মোজার দাম, মোজা আমি যতগুলো কিনছি অত বিক্রি হচ্ছে না, বা আমি চকলেট যা কিনছি বিক্রি হচ্ছে না, তাহলে আমার প্লেসমেন্টটা এমন একটা জায়গায় হবে যাতে করে আমার সেই জিনিসটা সেল হয়।
এবং যখন মানুষ বোর হবে সেই সময় সাইকোলজিক্যালি ট্র্যাপ করে তাকে যেন আমি সেল করাতে পারি। যে কোনো শপিং মলকেই এইভাবেই ডিজাইন করা হয়, প্রত্যেকটা বস্তু যেখানে যেভাবে প্লেস করা হয় তার বিহাইন্ডে কিন্তু এইরকম একটা সায়েন্স থাকে, যেটা আসে হচ্ছে দীর্ঘদিনে তার বিভিন্ন প্রোডাক্টের কীরকম সেলস হচ্ছে সেই সেলসগুলো দেখে। অনেক সময় দেখবেন তাকে যখন কোনো একটা জিনিসকে বেশি পরিমাণে সেল করতে হয় সে তখন একটা ডিসকাউন্ট প্রোভাইড করে। কোনো একটা বড় সেল চলছে, অফার চলছে, সেই অফারের অ্যাডভার্টাইজমেন্টগুলো এমনভাবে প্লেস করা হয় যাতে সবসময় আপনার চোখের সামনে সেটা থাকে, মানে উপর থেকে হ্যাঙ্গিং করে কোনো একটা বস্তু রেখে দিচ্ছে, বেলুন রেখে দিচ্ছে, ইত্যাদি ইত্যাদি, যাতে আপনি অ্যাট্রাক্টেড হন এইভাবে। তো সাইকোলজিক্যালি এই গেমটা আপনার সাথে প্লে করা হয়, বাট এটা কিন্তু র্যান্ডাম অ্যাপ্রোচ করা হয় না, এটা প্রচুর ডেটার উপর অ্যানালিসিস করা হয়, অ্যানালিটিক্স করা হয়। এখন আমি এই কথাটা কেন বলছি, আমি এই কথাটা এই কারণে বলছি, তার কারণ হচ্ছে একটা বিজনেসম্যান তার বিজনেসটাকে ইমপ্রুভ করার জন্য সে কিন্তু এই ডেটাগুলো ইউজ করছে। তাহলে অ্যাজ এ ট্রেডার আপনারও নিজের অ্যাক্টিভিটিটাকে ট্র্যাক করা উচিত, এবং অ্যাক্টিভিটিটা ট্র্যাক করে তবে আপনার ওখান থেকে একটা ইনসাইট বেরিয়ে আসবে, বা আপনার একটা মানে যে প্রবলেমসটা হচ্ছে, যেটা ট্রেডিংয়ে আপনি ফেস করছেন সেই বিষয়টা ওই জায়গাটা থেকে বেরিয়ে আসবে, যেটা আসবে হচ্ছে ওই খাতা থেকে বা ডেটা থেকে। বিষয়টা একটু ভেঙে বলি। মনে করুন আপনি কোনো একটা পদ্ধতি অবলম্বন করে ট্রেড করছেন। আমি এক্সাম্পল হিসাবে নিচ্ছি 5 মুভিং অ্যাভারেজ 20 মুভিং অ্যাভারেজের ক্রস ওভারে আপনি ট্রেড করছেন। আপনি যদি 100টা ট্রেড ওখানে বানান বা 100টা ট্রেড যদি আপনি করেন, তাহলে দেখতে পাবেন কিছু ট্রেড প্রফিট হবে, কিছু ট্রেড লস হবে, কিছু আপনি প্যানিকে ঢুকছেন, কিছু আপনি ফোমোতে ঢুকছেন। সেই সমস্ত জিনিসগুলো যদি আমি ওভারঅল ক্যালকুলেশনস করি এবং আপনার 100টা ট্রেডের যদি আমি শিটটা পেয়ে যাই, তাহলে আমি আপনাকে এটা বলতে পারি যে হ্যাঁ আপনি এই মিস্টেকটা রিপিটেডলি করছেন, তো এই টাইপ অফ ট্রেডসগুলো আপনাকে বাদ দিতে হবে। এইভাবে আমরা অ্যাকচুয়ালি মানে তার যে অ্যাক্টিভিটি, সেই অ্যাক্টিভিটিগুলো, খারাপ অ্যাক্টিভিটিগুলো থেকে বেরিয়ে আসতে পারি এবং ভালো অ্যাক্টিভিটিগুলোকে আরও ভালো করে ইমপ্রুভ করতে পারি, বা ওই টাইপ অফ সিচুয়েশনসে আমরা বেশি করে ক্যাপিটাল ইনভেস্ট করতে পারি, বা সেইভাবে প্ল্যানিংটা করা সম্ভব। আমি জেনারেলি আমার মেন্টারশিপে যারা স্টুডেন্ট থাকে তাদের প্রত্যেকে জার্নাল মেনটেন করার কথা বলি, এবং জার্নাল দেখে আমি তাদের ডিসিশনস দিই। এরকম হতেই পারে যে কোনো একজন জার্নাল একটা মেনটেন করছে এবং সেই জার্নাল আমি দেখতে পাচ্ছি তার মধ্যে সে কিছু ভুলভাল জিনিস করছে, তার মধ্যে একটা প্যাটার্ন আমি খুঁজে পাচ্ছি, তো সেই প্যাটার্নটা তাকে আমি অ্যাওয়্যার করে দিলাম যে এই প্যাটার্নটা থেকে তুমি বেরিয়ে যাও, এই টাইপ অফ ট্রেডসগুলো করা যাবে না, রাইট? তো এইভাবে আমরা নিজেদের ইমপ্রুভমেন্ট করতে পারি। এটা আমি যেমন করি আপনি নিজেও নিজেরটা করতে পারেন। তো সেইভাবে করলে কি হয়, দুটো জিনিস এখানে কাজ করে। এক নাম্বার হচ্ছে যে আপনি আপনার ভুলটাকে রেকটিফাই করতে পারবেন। যদি এই জিনিসটা আপনি ডেডিকেটেডলি না করেন, ওই যে মোজাটা সেল হয়নি বা ওই যে চকলেটটা পুশ করে কিভাবে সেল করতে হয়, এটা হচ্ছে সাইকোলজির সাথে গেম খেলা। ঠিক একইভাবে আপনার ব্রেনের সাথে সাইকোলজিক্যালি আপনাকে দেখতে হবে যে কোন জায়গাটায় আপনি সাইকোলজিক্যালি ট্র্যাপ হচ্ছেন। যদি আপনি এই ট্র্যাকটাই না রাখেন তাহলে আপনি বুঝবেন কিভাবে যে এই জায়গায় আমি সাইকোলজিক্যালি ট্র্যাপড হচ্ছি, এই জিনিসটা আমার করা উচিত নয়। সব জিনিস আমরা মনে রাখতে পারি না, মাইনিউটলি মনে রাখতে পারি না। এবং ট্রেডিংয়ের সব থেকে বড় প্রবলেম হচ্ছে এটা যে আপনি যখন ট্রেডটা নিচ্ছেন সেটা কোনো একটা ইম্পালস থেকে নিয়ে নিচ্ছেন। ওই রেড ক্যান্ডেল, গ্রিন ক্যান্ডেল দেখছেন, 4টে প্যারামিটার দেখছেন, ইন্ডিকেটার বা বিভিন্ন রকমের প্যারামিটার, বা কোনো একটা নিউজ শুনে রেখেছেন, সেইটাতে ইনফ্লুয়েন্সড হয়ে গিয়ে আপনি দুম করে একটা ট্রেড নিয়ে নিচ্ছেন। ওই ইম্পালসটা আপনি সেই মুহূর্তে রিয়েলাইজ করতে পারবেন না। ওই ইম্পালসটা আপনাকে রিয়েলাইজ করতে হবে হচ্ছে অফ বিজনেস আওয়ার্সে, মানে যখন আপনার টাকাটা ইনভলভ নেই, সেই সময় আপনি কীরকম বিহেভ করছেন। এই পুরো অ্যাসপেক্টটাকে বোঝা যাবে অ্যাকচুয়ালি আপনার ট্রেডিং জার্নাল থেকে। যদি আপনি জার্নাল না মেনটেন করেন আপনি ইমপ্রুভমেন্টই করতে পারবেন না। 90% ট্রেডার ফেল করে এই কারণেই যে তারা কেউ জার্নাল মেনটেন করতে পারে না। আমার কাছে প্রচুর জন আসেন কথা বলতে, বা নর্মাল আসেন, আমার স্টুডেন্টও আছেন, যাদেরকে আমি বারবার বলি জার্নাল মেনটেন করতে, এবং জার্নালটাকে শুধু মেনটেন করলে হবে না, ওটাকে স্টাডি করতে হবে যে হোয়াট আর দ্য মিস্টেক, কোন ভুলগুলো আমি করছি, কোনগুলোকে আমাকে রেকটিফাই করতে হবে। তো এইটা হচ্ছে একটা অ্যাসপেক্ট। সেকেন্ড অ্যাসপেক্ট হচ্ছে আপনি আপনার টোটাল অ্যাক্টিভিটিটাকে যদি ট্র্যাক করেন, কোন মাসে কত টাকা বানিয়েছেন। এমন হতেই পারে
যে পরপর 3টে মাস আপনি খুব ভালো পয়সা বানিয়েছেন, একটা মাসে আপনার একটা লস হলো এবং আপনি খুব প্যানিক ফিল করছেন। যদি আপনি জার্নাল দেখেন, আপনি দেখতে পাবেন যে 3টে মাস আমি ভালো পয়সা বানিয়েছি, একটা মাস আমার লস হতেই পারে, ওকে আমাকে একটা ব্রেক নিয়ে নেক্সট আবার একটা বাউন্স করতে হবে, রাইট? এই টাইপের থিঙ্কিংগুলো আপনার মধ্যে আসবে যদি আপনি একটা সিস্টেমেটিক ডিসিপ্লিন ওয়েতে জার্নাল মেনটেন করেন। আর যদি জার্নাল মেনটেন না করেন তাহলে এই জিনিসটা আপনি বুঝতে পারবেন না। এখন আমি জার্নাল বলতে কি বোঝাচ্ছি, আমি জার্নাল বলতে বোঝাচ্ছি তার মধ্যে কি কি থাকবে, একটা হচ্ছে ডেট থাকবে, একটা হচ্ছে টাইম থাকবে, কোন টাইমে এন্ট্রি নিচ্ছেন, কি টাইপ অফ ট্রেড, কোন স্ক্রিপ্টে ঢুকছেন, মানে সেটা টাটা মোটরস নিচ্ছেন নাকি আপনি হিন্দুস্তান ইউনিলিভার নিচ্ছেন না রিলায়েন্স নিচ্ছেন, কি নিচ্ছেন, কত প্রাইসে নিচ্ছেন, কতটা কোয়ান্টিটিতে নিচ্ছেন এবং কতটা ক্যাপিটালের রেসপেক্টে কতটা কোয়ান্টিটি আপনি চুজ করছেন, সেই বিষয়টা এর মধ্যে কিন্তু রাখতে হবে। তারপরের যে বিষয়টা থাকবে সেটা হচ্ছে যখন সেল করছেন কোন টাইমে করছেন, কোন ডেটে করছেন, অ্যাভারেজ হোল্ডিং পিরিয়ড কত, অর্থাৎ কত সময় ধরে আপনি জিনিসটাকে হোল্ড করতে পারছেন। এই ক্যালকুলেশনসটা যদি আপনার কাছে না থাকে তাহলে আপনি আপনার হোল্ডিং টাইম পরে বাড়াতে পারবেন না। অনেকে বলেন না যে আমি খুব ফিয়ারফুল থাকি, আমি একটা জিনিসকে ট্রেড করছি, আমি অল্প প্রফিটেই ছেড়ে দিচ্ছি, আমি জিনিসটাকে লং করতে পারছি না। তো আপনার অ্যাভারেজ হোল্ডিং টাইম চাই প্রফিটেবল ট্রেডের, লস মেকিং ট্রেডের, তো সেইগুলো সমস্ত কিছু আপনাকে লিখতে হবে। তারপরে যে জিনিসটা আসবে প্রফিট বা লস কেন হচ্ছে, মানে কত হলো, আর তারপরের পার্টটা থাকবে রিমার্কস। রিমার্কস বলতে আমরা কেন ট্রেডটা নিয়েছিলাম, ট্রেডটা নিতে গিয়ে আমার কি ফিল হলো, যখন এক্সিট করলাম কেন এক্সিট করলাম। এইভাবে যদি আপনি 100, 150, 200, 300 ট্রেড আপনি নিজেই মেনটেন করেন, আপনি দেখবেন ধীরে 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 আপনার একটা ইমপ্রুভমেন্ট হতে শুরু করবে। আর সেই জিনিসটা যদি না করেন তাহলে কখনোই হবে না। আর তার আগে একটা জিনিস করতে হবে, এটা এক্সেলে মেনটেন করতে হবে, এবং এক্সেলের আর একটা পার্ট থাকবে হচ্ছে ড্যাশবোর্ড, যে ড্যাশবোর্ডটার মধ্যে মান্থলি এবং উইকলি আপনি কিভাবে পয়সা মেনটেন করছেন এবং তার সাথে আপনার ক্যাপিটালের কতটা অ্যাপ্রিসিয়েশন হচ্ছে, কতটা ব্রোকারেজ যাচ্ছে, কতটা ট্যাক্সেস থাকছে, সমস্ত আপনার অ্যাক্টিভিটিটা কিন্তু ওই জার্নালে থাকবে। এবং আপনি যেটা মার্কেট আওয়ারে অ্যাক্টিভলি করছেন করুন, কোনো অসুবিধা নেই, সেই জিনিসটা কিন্তু এই খাতার মধ্যে তুলে ধরতে হবে। পরে সেই খাতাটাকে নিয়ে আপনাকে বসতে হবে এভরি উইকের এন্ডে, তারপরে হচ্ছে মান্থের এন্ডে এবং কোয়ার্টারলি, 3বার বসতে হবে, যেভাবে প্রত্যেকটা বিজনেস ম্যানেজ হয়। যদি আপনি এইটা করতে পারেন তবে আপনার ক্ষেত্রে কিন্তু ইমপ্রুভমেন্ট হবে। অনেকেই এটা ভাবেন যে ট্রেডিং মানে আমি একটা পয়সা নিয়ে আসবো, দুম করে একটা শেয়ার কিনবো, শেয়ার কিনে সেটা থেকে পয়সা তৈরি হয়ে যাবে। একদমই এটা হয় না। একবার হবে, দুবার হবে, 3বার হবে, 10বার হবে, ইত্যাদি ইত্যাদি হবে, কিন্তু সাকসেসফুল স্ট্র্যাটেজি পেয়ে গেলেও আপনি করতে পারবেন না। আপনারা নিজেরা অনেকেই ট্রাই করেছেন, দেখেওছেন তার রেজাল্ট। হ্যাঁ, আপনি যদি এটা না করে করতে পারেন আপনি হয়তো এক্সেপশনাল বা আপনার কাছে সত্যি সত্যিই কোনো একটা ম্যাজিকের ব্যাপার আছে, বাট ম্যাক্সিমাম জন করতে পারে না। আমি নিজে করতে পারিনি। আমি যবে থেকে জার্নাল করা শুরু করেছি তবে থেকে আমার ইমপ্রুভমেন্ট হয়েছে। আমি ধীরে ধীরে, মানে একদিনে তো কেউ ট্রেডার হয় না বা ইনভেস্টারও হয় না, এটা একটা অনগোয়িং জার্নি, বিশাল বড় একটা জার্নি, কোনো ডেস্টিনেশন নেই। তো এটা হতেই থাকবে কন্টিনিউয়াসলি। তো আপনি কোন ফেজে কি করছেন, কেমন রিয়্যাক্ট করছেন, কোন সিচুয়েশনসে মার্কেট কি করলো না করলো, আপনার নিজের একটা স্টোরি লাইন নিজেকে বানাতে হবে, সেটাকে ইমপ্রুভমেন্ট করতে হবে। যদি আপনি কোনো মেন্টার বা কেউ আপনার না থাকে, সেই যদি আপনাকে এটা না করে দেয়, তাহলে এই বিষয়গুলো কিন্তু আপনাকেই করতে হবে। সেই জিনিসগুলো যতক্ষণ না আপনি করছেন ততক্ষণ কিন্তু ইমপ্রুভমেন্টটা আপনি দেখতে পাবেন না। আর যদি আপনি দেখেন যে হ্যাঁ আমার ইমপ্রুভ করার দরকার নেই, পুরো জিনিসটা ঠিকঠাকভাবেই চলছে, ইটস ওয়েল অ্যান্ড গুড, পুরো জিনিসটা মেনটেন করতে থাকুন এবং নিজেরই ভালো লাগবে, একটা গুড ফিলিংসও আসবে যে আমি এতটা পরিমাণ পয়সা বানাচ্ছি, এইভাবে বানাচ্ছি, এই মান্থে এতটা টাকা বানিয়েছিলাম, এতটা কোয়ার্টারে বানিয়েছিলাম। তো সেটার একটা টোটাল বিজনেস হিসাবে আপনার কাছে টোটাল রেকর্ডসটা থাকবে, যেটা হয়তো আপনি পরবর্তীকালে আপনার নেক্সট জেনারেশনকে দিয়ে যেতে পারবেন, বা সেই জিনিসটা নিয়ে নিজেই ইমপ্রুভমেন্টের বিভিন্ন স্টেপে বিভিন্ন সময় হেল্প হবে। যখন ডিমোটিভেটেড হয়ে যাচ্ছেন সেই সময় আপনাকে হেল্প করবে। তো নিজের অ্যাক্টিভিটি নিজের ট্র্যাক করা উচিত। সেই কারণে ট্রেডিং হচ্ছে এমন একটা জিনিস যেটা খুব পার্সোনালাইজড গেম। এখানে একজনের সাথে আরেকজনের কিন্তু কোনো মিল থাকে না। আমি যেখানে বাই করছি আপনার সেখানে সেলের ভিউ হতেই পারে, আপনি যেখানে সেল করছেন সেখানে আমার বাইয়ের ভিউ হতেই পারে। এমন হতেই পারে আমি 1 মিনিটের জন্য ওটা বাই ভাবছি আর আপনি 10 বছরের জন্য ওটাকে, মানে আমি 1 মিনিটের জন্য ওটা সেল ভাবছি বা 15 মিনিটের জন্য সেল ভাবছি, আপনি 10 বছরের জন্য ওটাকে বাই ভাবছেন, রাইট?
তো এইরকম মানে ডিফারেন্স থাকতেই পারে পার্সপেক্টিভ অনুযায়ী, কিন্তু কি করতে চাইছেন সেই অবজেক্টিভটা আপনাকে ক্লিয়ার রাখতে হবে, রাইট? আশা করি বোঝা গেল আজকের এই ডিসকাশনটা থেকে যে জার্নালিং আমাদের কিভাবে করতে হবে বা জার্নালিংটা কেন দরকার, কেন আবশ্যক, কেন বড় বড় বিজনেসম্যানরা জার্নালিং করেন ইত্যাদি ইত্যাদি, সেই সমস্ত জিনিসগুলো আগামী কাল বা নেক্সট যে ভিডিওটা আসবে সেই ভিডিওটাতে আমি আরেকটা টপিক নিয়ে ডিসকাশন করব, এবং সেই ডিসকাশনটা হচ্ছে ক্যাশ ইন হ্যান্ড। অর্থাৎ আপনি যখন ট্রেডিং করছেন আপনার হাতে কতটা ক্যাশ রাখা প্রয়োজন আর কতটা পরিমাণ আপনার ইনভেস্টমেন্ট করা প্রয়োজন। কারণ ম্যাক্সিমাম যত বিজনেসম্যান আছে কেউ কোনো এরকম সময় হয় না যে সমস্ত কিছু টাকা ইনভেস্ট করে দিয়েছেন, নিজের বিজনেসটাই রান করার জন্য তার কাছে কোনো ক্যাশ নেই। সুতরাং ক্যাশ ইন হ্যান্ড হচ্ছে একটা বড় অ্যাসপেক্ট, এবং এই অ্যাসপেক্টটা নিয়ে আমি আগামীকাল ডিসকাশন করব। আজকের ভিডিওটা এখানেই স্টপ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ, বাই বাই, টাটা।